সেই সরকার এই এক বছরে এই দেশে শুধু মব সন্ত্রাসের মাধ্যমে টলারেট করার কারণে 162টা প্রাণ গেছে, নারী নির্যাতন, শিশু নির্যাতনের রেকর্ড গড়েছে। বাংলাদেশে এত ধর্ষণ, এত শিশু ধর্ষণ অল্প সময়ে 6 মাসের ব্যবধানে এর আগে খুব কম শোনা গেছে। দেশের বিচার ব্যবস্থা, আইন কানুন কোথাও কোনোভাবে কাজ করছে না। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি ইনস্ট্রুমেন্টেই জং পড়া, জ্যাম পড়া যন্ত্রের মতন সেরকম অবস্থায়, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন প্রচণ্ড অবিশ্বাস, প্রচণ্ড একটা আস্থাহীনতা দেশের নির্বাচনের জন্য খুব ঢোল পেটাচ্ছে এই গভর্নমেন্ট, সেই সময় যখন খবর আসে যে এই সরকার আরও 1-2 বছর থাকতে পারে। এবং কে বলছে কথাটা বলছে যে 5 আগস্টে আন্দোলনে বা শেখ হাসিনার বিরুদ্ধে একটা সময় গিয়ে অবস্থান নিয়েছেন এমন একজন লোক, যিনি শেখ হাসিনা 2014-র যে নির্বাচনটা, সেই নির্বাচনকে এই সরকারের সহযোগীরা, বিএনপি সহ অন্যরা সবাই ওই 14-র নির্বাচনকে তারা চ্যালেঞ্জ করে। ওই 14 নির্বাচনকে বলা হয় যে এটা একটা ধুনফুন মার্কা নির্বাচন হয়েছিল, এবং আমরাও বলি যে এই নির্বাচন 14 নির্বাচন আসলে কোনো নির্বাচনে হয়েছিল না। সেই নির্বাচনে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের টপ কমান্ড, হাই কমান্ড তারা চেয়েছিল বিএনপি যেন নির্বাচন থেকে দূরে থাকে, এবং বিএনপিও সেই ফাঁদে পা দিয়ে বা জামাতের বুদ্ধিতে সেই ফাঁদে পা দিয়ে তারা সেই নির্বাচনে যায়নি। কিন্তু সেই নির্বাচনের সময় বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন একজন মানুষ। তিনি সেই সময় তার কোনো সে ছিল না, সেই সময় চাকরির মায়া ছিল, ক্ষমতার মায়া ছিল। এরপরে আরও নানান ঘটনার সময়ে তাকে নিশ্চুপ থাকার কথা শোনা যায়। কিন্তু 5 আগস্ট পূর্ববর্তী সময়ে গঙ্গা স্নানের মতন গঙ্গা স্নান করে, ঠিক আছে তিনি যা করেছেন, যতটুকু তার ক্রেডিট কৃতিত্ব আমরা ততটুকু স্বীকার করে নিব। সেই মানুষটি যখন হুট করে বলেন যে এই সরকার আরও 1-2 বছর থাকবে, তখন অবাক না হয়ে, না ভেবে, আমাদেরকে কিছু না বলে চুপ করে থাকার মতন সময়, যখন দেশের প্রতিটা রাজনৈতিক দল, প্রতিটা মানুষ বলছে ইউনূস সরকার বিদায় হোক, একটা নির্বাচন চাই, ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হওয়া মাস্ট, একটা নির্বাচনের মাধ্যমেই পরিবর্তন হওয়া প্রয়োজন, তখন দেশে 2 রকম ষড়যন্ত্র। একটা অংশ চাচ্ছে নির্বাচন কোনোভাবেই না হোক, কোনো অবস্থাতে নির্বাচন প্রয়োজন। তারা নানান সময় নানান তথ্য দেন আমাদের কাছে, অনেক সময় অনেক ইনফরমেশন আসে। কেউ কেউ দাবি করেন 26 সালের ডিসেম্বর বা 27 সালের জানুয়ারি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনাদের কানে এই খবর যায় কিনা আমি জানি না, নিশ্চয়ই অনেকের কানে যায়। সে অংশটা বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন টোটালি চায় না। আবার একটা অংশ চায় যে এই নির্বাচন না হওয়ার 2 রকম ইন্টারেস্ট আছে। আরেকটা অংশ চায় যে মানে নির্বাচন না হলে এই সরকারটা টিকে যাক, এই সরকারটা থেকে যাক। আরেকটা অংশ চায় ধুনফুনের একটা নির্বাচনের মাধ্যমে একটা কিছু আবার এখন যা আছে তাই, মানে ওই নতুন বদলে পুরনো মদের মতন একটা অবস্থান। এই সাবেক জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মানে আমার কাছে মনে হচ্ছে যে এই সাবেক জেনারেল উনি কি চাইছেন, ওনার আগ্রহটা কি? 5 আগস্ট পর্যন্ত আগ্রহ অনেক মানুষের 5 আগস্ট পর্যন্ত যে স্ট্যান্ড ছিল, 5 আগস্টের পরবর্তী তাদের স্ট্যান্ডে পরিবর্তন এসছে। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বলছেন বাংলাদেশ প্রতিদিনে খবর আছে, আপনারা খবরটা ডিটেল পড়ে নেবেন, আমি চুম্বক অংশ থেকে আপনাদেরকে জানাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরও 1-2 বছর থাকবে বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। আমি তার টোটাল আলোচনাটায় যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি, বাংলাদেশটা নিয়ে একটা লীলা খেলা শুরু হয়েছে। আজকে সব কিম্ভূত কেমাকার কাণ্ড কারখানা। আজকে রাজনৈতিক নেতাদের বক্তব্যের যদি আপনারা চোখ দেন, আপনারা তাল মিলাতে পারবেন না। তার ছিঁড়ে যাবে কে কোথা থেকে খেলছে, কার কি উদ্দেশ্য, আগ্রহ। মানে পর্দার আড়ালে কি ইকুয়েশন হচ্ছে আর পর্দার বাইরে আমরা যা দেখতে পাচ্ছি, আকাশ পাতাল পার্থক্য। ইকবাল করিম ভূঁইয়া বলেন অন্তর্বর্তী সরকার আরও 1-2 বছর থাকবে, তারপর নির্বাচনে বিএনপি ক্ষমতা আরোহণের সম্ভাবনা। বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর। আচ্ছা, যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয়, তবে 1/11 পুনরাবৃত্তি ঘটবে। তিনি বলছেন যে বিএনপি নেক্সট টাইম ক্ষমতায় আসার পরে 1/11 পুনরাবৃত্তি ঘটবে। নিজের ফেসবুকে আগামী 5 বছরে আমরা কোথায় যাচ্ছি শিরোনামের এক ধারাবাহিক লেখার শেষ অংশে সোমবার প্রকাশিত এক পোস্টে তিনি এমনটা দাবি করেন। ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন, অদক্ষতা, আইনশৃঙ্খলা অবনতির কারণে অথবা ছাত্র চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। মানে এই সংস্কার যদি তারা বাস্তবায়ন করতে চায় তাহলে নির্বাচনে থাকবে। তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যের জাতীয় সরকার গঠন হবে। এই আলাপটা কিন্তু বেশ কিছুদিন ধরে চলছিল, যেটা এখন এই সাবেক জেনারেল যখন বলে তখন হাওয়ায় অনেকটা পানি মানে পালে অনেকটা হাওয়া দেওয়ার মতন। সাবেক সেনাপ্রধান লিখেন,
সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী 5 বছর যাবে গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন ও গণভোটে। যাই ঘটুক, এই 5টি বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল, অবরোধ ও সহিংসতার ভেতর দিয়ে। পঙ্গু অর্থনীতি দরিদ্রদের আরও বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে। বাংলাদেশ 50 বছর পিছিয়ে গেল। হাই ইউনুস, হাই ইউনুস। কমেন্ট করেছেন মোহাম্মদ আমিনুর ভাই। আচ্ছা, জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার এই বিশ্লেষণটা আপনি শুনলেন, তার দাবি, তার যুক্তি সে তুলে ধরেছেন। আমি জানি না এই জেনারেল আসলে এখন সাবেক জেনারেলরা এক এক সময় এক এক রকম খেলেন। ইকবাল করিম ভূঁইয়া 5 আগস্টে খেলেছেন, তিনি ক্ষমতায় থাকতে কি খেলেছেন না খেলেছেন আমরা জানি না। আমি আপনাদেরকে নজর দেওয়ার চেষ্টা করব, আমি পরে চেষ্টা করব সেই ছবিগুলো আপনাদেরকে অ্যাড করে দিতে। আজকে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এক একজন একটা বক্তব্য দিয়েছেন। আপনারা কেউ হাসবেন, কেউ মুচকি হাসবেন, কেউ অট্ট হাসবেন, কেউ একটু গোমরা হবেন। দেখেন, গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জামাতি ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, বলছে গণভোট ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। সার্জিস বগুড়াতে গিয়ে বলেছে, এনসিপির সার্জিস আলম, বিএনপি ও জামাত কেউই এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। খুব বড় রাজনীতিবিদ, খুব বিজ্ঞ রাজনীতিবিদ হয়েছেন ছাত্রলীগের মধ্যে থাকা গত বছর জুন পর্যন্ত। আওয়ামী লীগের উদ্দেশ্যে যে ঘোষণা দিলেন জামাতের এমপি পদপ্রার্থী, খুব ইন্টারেস্টিং, দেখেন সাংঘাতিক ইন্টারেস্টিং কথা। আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে আপনাদের জেল জুলুম কাটতে হবে না। আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে আপনাদের জেল জুলুম খাটতে হবে না। এটা বলেছেন AK M আনোয়ার, ময়মনসিংহ 9 জামাত মনোনীত এমপি প্রার্থী। আচ্ছা, তারপরে আরও আছে, কালবেলায় ছেপেছে, সেখানে বলা হচ্ছে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। এর গোলাম পারোয়ার নিশ্চয়ই এনসিপিকে উদ্দেশ্য করে বলছেন, জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না, গোলাম পারোয়ার। এক ভাই কমেন্ট হয়তো আর ফুলবো, পূর্ণিয়া ভাই, 1 বছর প্রমাণ হলো দেশপ্রেমে শেখ হাসিনা নাম্বার 1। এক একজনের কাছে এক এক মতামত। আমি এই বিষয়ে আপনাকে অসম্মানও করতে চাই না, কষ্ট দিতে চাই না। আবার আমার মন্তব্যটা এবার চাপাই থাকুক। ভাই, তাহলে নির্বাচন হচ্ছে না? জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার কথা সত্য হলে তো নির্বাচন হচ্ছে না। আর আমরা তো সবসময় বলছি আমরা এই সরকারের অধীনে নির্বাচন দেখতে পাচ্ছি না, এবং বলেছি যে এই সরকার নির্বাচন দিতে চায়, এটা আমার হিসাবে অন্তত মিলে না। নির্বাচনের তফসিল ঘোষণার আগে আর 40-39টা দিন বাকি আছে। দেশের যে খেলাধুলা, আপনার কি বুঝতে বাকি আছে? আচ্ছা, এবার আসেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, বিএনপি জামাত ভাই ভাই, আর ভাইয়ে ভাইয়ে রক্ত যেন না ঝরে। আমি এর আগে আপনাদেরকে গতকাল জানিয়েছি, আজকেও ইঙ্গিত দিয়েছি, জামাত এবং বিএনপির মধ্যে অভ্যন্তরীণ একটা সমঝোতার আলাপ খুব জোরালোভাবে চলছে। তো এই যখন সিচুয়েশন, বাংলাদেশটাকে নিয়ে একটা খেলাধুলা ছাড়া আর কোনো কিছু আমরা কি সামনে দেখতে পাচ্ছি? এখানে এই ডক্টর ইউনূস সরকার, সে পুরোপুরি ডক্টর ইউনূস আসার পরে তার নিজের ব্যবসায় সে মনোযোগ দিয়েছে। এই বাংলাদেশে আপনাকে বোঝার জন্যে খুব বেশি বিজ্ঞ হওয়ার দরকার নেই। আপনার আশেপাশে গ্রামে গঞ্জে উপজেলায় মফস্বলে প্রচুর সমিতি হয়েছে না? মানে আশেপাশে চোখ মেললেই দেখবেন বলে সমিতি হয়েছে, আজকে আমার সমিতি আছে, মানে একটু নিম্নবিত্ত শ্রেণীর, যে স্যার সমিতিতে কিস্তি দিতে হবে, এই সপ্তাহের সমিতির কিস্তি আছে। এই সমিতি কি? এই সমিতি হলো ডক্টর ইউনূসের সেই সমিতি, যেই সমিতি গ্রামীণ ব্যাংক এতদিন বিশ্বব্যাপী ব্যবসা পেতেছে, এবং বাংলাদেশে এই দারিদ্র বিমোচনের নাম করে মূলত এটা একটা পুঁজি করে, এটা একটা ব্যবসা। এখন সেই ব্যবসায়ী মানুষটি এই বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় এসে এটা চাক্ষুষ প্রমাণিত যে সে তার নিজের যতগুলো আখের গুছানো যতগুলো ব্যবসা, সে সবগুলো গুছিয়ে নিয়েছে, এবং ন্যূনতম কোনো লজ্জা শরম নেই। আমি জানি না যে এই সরকার, ডক্টর ইউনূস সরকার, সে কি আরও থাকতে চায় কিনা। সে যদি নিজে মনে করে থাকে বাংলাদেশের মানুষ চাচ্ছে, তাহলে সেটা ডিফারেন্ট কেস। তাহলে তাকে শুনতে হবে যে মানে শেখ হাসিনা তার হাত রঞ্জিত করে বিদায় নিয়েছেন, আংশিক হলেও তো, যেভাবেই হোক, মেটিকুলাস ডিজাইন ছিল, আরও অনেক ফোর্স এখানে কাজ করেছে, কিন্তু কিছুটা ক্ষেত্রে তো তাকে সেই মরণাস্ত্র ব্যবহার করতে হয়েছে, তার পুলিশ, তার বাহিনীকে তাকে বলতে হয়েছে যে শুট হিম। এ ধরনের জায়গায় যে তাকে যেতে হয়েছে অনেক ক্ষেত্রে। এটা ধরেন যে আন্দোলন বা উচ্ছৃঙ্খলতা দমনের জন্য। ডক্টর ইউনূস কি তার হাত রঞ্জিত করে বিদায় নিতে চান, নাকি সম্মানের সঙ্গে বিদায় নিতে চান? এটা বেছে নিতে হবে ডক্টর ইউনূসকে।
কারণ এই বাংলাদেশে এখন যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা বাংলাদেশের মানুষকে আসলে অ্যাকসেপ্ট করে নেবে আরও 1-2 বছর। আমি একটি কমেন্টে যাই, যে লোক একটা ব্যাংকের পরিচালকের পদ ছাড়তে চায় নাই, সেই লোক রাষ্ট্রপ্রধানের পদ এতই তাড়াতাড়ি ছেড়ে দিবে? প্রশ্ন করছেন। এই প্রশ্ন অনেক পুরনো প্রশ্ন, এই সরকার ক্ষমতা গ্রহণের পরেও এই প্রশ্ন, যে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের একেবারে সব নিয়ম, শেখ হাসিনা এই জায়গায় কোথাও নিয়মের ব্যত্যয় ঘটায়নি। ডক্টর ইউনূসের বয়স শেষ, তারপরেও সেটা আঁকড়ে থাকতে চেয়েছে। শেখ হাসিনার সাথে তার কী বিরোধ হয়েছে, কোন স্বার্থের বিরোধে আজকে তিনি এই রূপ নিয়েছেন, প্রতিহিংসা পরায়ণ রূপ নিয়েছেন, সেটা তার বিষয়। কিন্তু এটা তো সত্য যে তার গ্রামীণ ব্যাংকের পদে থাকাটা এটা আইন অ্যালাউ করছিল না। আরেক ভাই মন্তব্য করেছেন ইউরো বাংলা হাট থেকে, আমরাই নির্বাচন চাই, এরা দিনের ভোট ভোরবেলা শেষ হবে, যদিও নির্বাচন হচ্ছে, এই পরিস্থিতি বোঝা যাচ্ছে। আমি ঠিক জানি না নির্বাচন আপনি কিভাবে দেখতে পাচ্ছেন। সারা দেশে যারা নির্বাচন করবেন, যারা মাঠে এখন প্রচারণায় আসছেন, আমাদের সঙ্গে তো কথা হয়, বিএনপি নেতৃবৃন্দের কথা হয়, অন্যান্য দলের নেতৃবৃন্দের কথা হয়। জামাতে ইসলামী একরকম তার মতো করে ডিজাইন নিয়ে এসে নির্বাচনের দিকে আগাচ্ছে, কিন্তু বিএনপির যারা প্রার্থী তাদের কাছে আপনি কাছাকাছি গিয়ে কানাকানি কথা বলবেন, তো একটু জিজ্ঞেস করবেন, ভাই নির্বাচন কি আসলে হচ্ছে? আপনি যে এত, সে আবার পাল্টা প্রশ্ন করবে, ভাই আপনারা একটু বলেন তো আপনার কাছে কি খবর আছে। আমরা এই প্রশ্নের অনেক মুখোমুখি হয়েছি বিএনপির অনেক এমপি পদপ্রার্থীর কাছ থেকে। আদতে এই বাংলাদেশে নির্বাচন করাটা ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে বড় টাফ হয়ে গেছে। তিনি আওয়ামী লীগ নিয়ে যে ডিসিশন নিয়েছেন, সেই ডিসিশনে আমি সে জায়গায় যাবো। আর দুটি কমেন্ট নিয়ে নিই। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমরা একটা বিশ্ব বাটপাড়ের খপ্পরে পড়েছি। অনেকেই সে কথা বলেন। ভাই আসসালামু আলাইকুম, নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। আমি আমি অনেক দিন ধরে এই কথা বলে আসছি, বাংলাদেশের নির্বাচনের কোনো লক্ষণ কোনোভাবেই দেখা যাচ্ছে না। আসলে আওয়ামী লীগ প্রসঙ্গে, আওয়ামী লীগ নিয়ে সরকারের স্ট্র্যাটেজিটা কী হয়েছে? স্ট্র্যাটেজিটা সে হয়েছে নামকা হচ্ছে আওয়ামী লীগ, সিল, নাম, ছায়া, আওয়ামী লীগের বাতাস দেখলে সেইখানে জেল হাজতে দেওয়া, সেই ধরনের কামরা। এখন আমরা যে বলছি, এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কি বলছে, যে আপনি বিশ্বাসযোগ্য না এই ধরনের মামলায় যাদেরকে ধরেছেন তাদেরকে আপনি ছেড়ে দেন। বলছে না স্টেট কার্ড, হিউম্যান রাইটস ওয়াচ, যেসব মামলার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমি আজকেও একটা আলোচনা আপনাদেরকে বলেছি, 2-3 জনের মাত্র উদাহরণ দিচ্ছি, এরকম উদাহরণ শত আছে। যে আপনি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে, তাকে যে অপরাধে আপনি অপরাধী করেন, বিএনপির লোকজন যে অপরাধী করে, যে তিনি শেখ হাসিনার নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন, সে অপরাধে তো আপনি কোথাও ধরেননি। তাকে আপনি দিয়েছেন শনির আখড়ায় একটা মার্ডার কেসে। আপনি সাংবাদিক ফারজানা রূপা বা আপনি যদি শাকিল আহমেদকে বলেন যে শেখ হাসিনার দোসর তাবেদারি করেছে, তেল মেরেছে, আপনি কি সেই জন্য ধরেছেন? আপনি তাদেরকে, মোজাম্মেল বাবু সহ সবাইকে আপনি হত্যা মামলায় আটকে রেখেছেন। ইন্টারন্যাশনাল কমিউনিটিই বলছে যে বিশ্বাসযোগ্য নয়, সেগুলো তুলে নেন। এই আওয়ামী লীগের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক্যাল ভুলটা এই সরকার করেছে, যে আওয়ামী লীগের সত্যিকার অপরাধী যারা, সত্যিকার অন্যায়কারী, সত্যিকার অত্যাচারী, এবং আওয়ামী লীগ নামে সাইনবোর্ড ব্যবহার করে যারা শেষতক আওয়ামী লীগের পুরো সংগঠনটাকেই নষ্ট করে দিয়েছিল, তাদের বিচার নিশ্চিত না করে মুষ্টিমেয় কয়েকজনের বিচার দেখাচ্ছে উপরের দিকে, আর ভেতরে খেলা চলছে। কেউ নেগোসিয়েশনে এই দেশ থেকে পার হয়ে গেছে, কেউ তার সম্পদ তাদেরকে দিয়ে গুছিয়ে রেখেছে, এই সরকারের লোকজন দিয়ে গুছিয়ে রেখেছে। ফলে আওয়ামী লীগকে সঠিক জায়গায় না ধরে সে এমনভাবে ধরেছে যেটা ফসকে যেতে পারে। এই জন্যে এখন আওয়ামী লীগের যে বিশাল সমর্থক গোষ্ঠী এবং যারা এতদিন চাপের মধ্যে, ওই যে বলেছি যাদেরকে ব্রিদিং স্পেস রাখা হয়নি, সেই শক্তিটাই এমনভাবে এসছে। কারণ পক্ষান্তর একটা ঘটনা যেটা ঘটেছে, তাদের যারা ফোর্স, এই সরকারের যারা ফোর্স, এরা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে। মেইনলি যারা রুট লেভেলে ছিল, মানে স্থানীয় পর্যায়ের উপজেলা লেভেলের সমন্বয়ক, জেলা পর্যায়ের সমন্বয়ক, ঢাকার শহরের সমন্বয়ক, ঢাকা শহরের পাড়ায় মহল্লার সমন্বয়ক। এখনও আপনারা যারা ঢাকার গুলশান, বনানী বা উত্তরার খোঁজ খবর রাখেন, একটু চোখ কান খোলা রাখবেন। আপনাদের কাছে কোনো খবর থাকলে আমাদের জানাবেন। আমরা যেসব খবর পাই শুনি, এই সমন্বয়ক পরিচয়ে সুবিধাজনক না, এবং এটাকে সাপোর্ট দিচ্ছে কারা, এটাকে সমর্থন করছে কারা? এখন যারা রাজনৈতিকভাবে তুলনামূলক ঝুঁকি ফ্রি আছে, তারা আবার এটাকে সাপোর্ট দিচ্ছে, যেটা আমাদের দেশের জন্য একটি ভয়াবহ অশনি সংকেত। এই স্ট্র্যাটেজিক্যাল ভুলটার কারণে এই গভর্নমেন্ট এখন না এদিক যেতে পারছে, না সেদিক যেতে পারছে। যাই হোক, একজন শিক্ষিত বাটপাড়ের হাতে দেশটা তুলে দিয়েছি। ভাই আপনার মন্তব্যগুলো খুব মন দিয়ে দেখি, বস্তুনিষ্ঠ মনে হয়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা আপনাদেরকে। যাই হোক, জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার বক্তব্যটি খুব ইম্পর্টেন্ট। তিনি তো আলটিমেটলি এখন কোনো দলের লোক, সেটা বলা যায় না। একজন কমেন্ট করেছে আগেই ভালো ছিলাম, তারপর
আরেকটি কমেন্ট এসছে 22 তারিখ সেনা কু হবে কেন প্রশ্ন করেছেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। সবাই একটা উৎসুক প্রশ্ন করেন, কেন করেন আমি জানি না। আমি নানান সময় নানান কিছু আপনাদের বলার চেষ্টা করছি। জনগণের জানমাল ও দেশের নিরাপত্তা করতে সরকার পদক্ষেপ নিল, আর সেটা হয়ে গেল গণহত্যা। কি অদ্ভুত। হ্যাঁ, আবার কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি হয়েছে, এই জায়গাটা অস্বীকার করলে ভুল হবে। ধরেন আওয়ামী লীগ সরকারের পুলিশ, কোনো কোনো পুলিশ অতি উৎসাহী ভূমিকা পালন করেছে। এই আওয়ামী লীগ সরকার শেষ দিকে পুলিশ টিকিয়ে রেখেছিল। ছাত্রলীগ, যুবলীগ, তাদের যেই সংগঠনগুলো, স্বেচ্ছাসেবক লীগ, এই সংগঠনগুলির চেয়ে পুলিশের অনেক কর্মকর্তা যারা ধারণা করেনি যে সরকারের হয়তো পতন হবে, তারা খুব অতি উচ্ছ্বাসী হয়ে গুলি ছুঁড়েছে, অতি উৎসাহী হয়ে অ্যাগ্রেসিভ আচরণ করেছে, এবং সেইটা করতে গিয়ে জিনিসটাকে আরও গুলিয়ে ফেলেছিল। দারুণ আপনার সাহসিকতাপূর্ণ কমেন্টগুলো দারুণ। অনেক অনেক ধন্যবাদ দাদা, ভালো দোয়া করবেন আমার জন্যে। ইনশাল্লাহ আবার আসবে আওয়ামী লীগ। আমি তো ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং দেশের মানুষ যেটা বলে যে অংশগ্রহণমূলক নির্বাচন, আজকে বিএনপির খুব রুট লেভেলের একদম তীব্র সমর্থকের সঙ্গে কথা হচ্ছিল। জিজ্ঞেস করলাম যে হ্যাঁ, ওই যে ইন্টারন্যাশনাল কমিউনিটি তো চাপ দেয় আওয়ামী লীগকে নেওয়ার জন্য, বলো যে আওয়ামী লীগ জানতে তো আমাদের কোনো আপত্তি নেই। এবং সত্যিকার অর্থেই 1 বছরে তারা যাই করেছে, এখন তারা কিন্তু বলে যে আওয়ামী লীগ আসলে তাদের কোনো আপত্তি নেই, কারণ আওয়ামী লীগের সঙ্গে তাদের খেলাটা কমফোর্টেবল, যেটা জামাতের সঙ্গে তাদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। ইকেবি যে এজেন্ট নয় তার প্রমাণ দিতে হবে, ইকবাল করিম ভূঁইয়া যে এজেন্ট নয় তার প্রমাণ দিতে হবে। ব্রিগেডিয়ার সাকাস স্যারের স্নাইপার সম্পর্কে ইকবাল করিম ভূঁইয়া কোনো কথা বলেননি। এটা নিয়ে আমরা অনেক আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি। আসসালামু আলাইকুম। এখনও কিছু পুলিশ অতি উৎসাহ হয়ে কাজ করতেছে, আন্দোলনকারীদের উপর এখনও হামলা হচ্ছে। এইটা পুলিশের যারা করছে, আমরা নামগুলোও কানে পাচ্ছি আপনার এই মন্তব্য শোনার সাথে সাথে। আগে যারা করেছে তারা যেরকম ফল পাচ্ছে, ভবিষ্যতে তারাও ফল পাবে। বাম দলগুলো সাইন করলো না, আর ঠিকই এই আলোচনায় গিয়ে তাদের মৌন সমর্থন দিল। বিদেশের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে, তারা কিছুই বলে না, তাদের কোনো রাজনীতি নাই। সুপার দেবাশিস দাদা, আমি কালকে একটা আলোচনায় আমি স্পষ্টত আপনারই কথাগুলোই বলেছি যে বাংলাদেশের মানুষ বাম দলগুলোর দিকে একটা আস্থা রাখে। এবারের একটা বছরের বাম দলের যে চরিত্র দেখা গেছে, এটা খুবই হতাশাজনক। এরকম করে ভাইয়া একজন উস্কানিদাতাদের মধ্যে একজন মনে করি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। পান্না ভাইয়ের বিষয়ে বলেন প্লিজ। উচ্চ আদালত খুলেছে, সবশেষ আপডেট আমার কাছে নেই। আমি উচ্চ আদালতে তার জামিনের আবেদন করার কথা, আমি 2-1 মধ্যে আমি খোঁজখবর পেলে নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো। 5 আগস্টের আগে বাংলাদেশ ফেরত চাই। 5 আগস্টের আগের বাংলাদেশ ফেরত চাই না, বলেন 5 আগস্টের আগের যেসব অন্যায় ভুল ত্রুটি সেসব মুক্ত 5 আগস্টের আগের বাংলাদেশ চাই। তবে 5 আগস্ট পরবর্তী 1 বছরে চাই না, আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশও অন্তত 5 আগস্ট পূর্ববর্তী এবং বর্তমানে 1 বছরের চেয়ে ভালো বাংলাদেশ হোক, সেই চেষ্টা আমরা সবাই করতে চাই। সেই চেষ্টাটাই করা ভালো। দর্শক, যে আলোচনায় ছিলাম, এই দেশে সত্যিকার অর্থে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, ফল কী হবে? আমি বর্তমান পুলিশ কমিশনার যিনি আছেন তার বক্তব্যের কোনো সমালোচনা করব না, কিন্তু পুলিশ কমিশনার বলেছে, অন্যান্যরা বলেছে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ হয়ে যাবে। স্নাইপার বিষয়টি সবার আগে শুরু করা উচিত, ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেছেন। আমরা অনেকগুলো আলোচনায় বলেছি যে অবশ্যই এটা ইনভেস্টিগেশন হওয়া উচিত, আজ না হলেও কাল না হলেও পরশু এগুলোর নিশ্চয়ই একটা তদন্ত হবে, এবং বাংলাদেশের পুলিশ বাহিনীর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো নিশ্চয়ই তদন্ত হবে। কারণ একটা দেশ তো এরকম হাওয়ায় চলতে পারে না, এবং বাংলাদেশ তো আসলে সোমালিয়া না, বাংলাদেশ আসলে লিবিয়া না, বাংলাদেশ আসলে লেবানন না, যে চাইলেই এখানে যে কোনো কিছু হজম করে যাবে। এখন পর্যন্ত শহরে মানুষের মধ্যে রাজনীতি আছে, রাজনীতি গ্রামের মানুষ এখনও ইনভলভ হয়নি। আপনি একটা সময় পর্যন্ত বাংলাদেশের মানুষ সহ্য করে যাচ্ছে। আজকে আমাদের এই লাইভ টক শোতে মেজর আখতারুজ্জামান রঞ্জন একটা কথা বলেছেন না, যে দেখেন এমন কিছু করবেন না যে বাংলাদেশের মানুষ অলরেডি ফুঁসে উঠেছে, আবার 5 আগস্টের মতন কোনো ঘটনা ঘটায়। এইটা যারা শাসক শ্রেণী তারা মাথায় রাখে, তারা একেবারে ভুলে যায়, সেটা মনে করবেন না। চিন্ময় প্রভুকে কি মুক্তি দেবে না, এটা খুবই আপত্তিকর। উনি কি অপরাধ করেছে আমরা জানি না। আমি সবসময় বলেছি, আওয়ামী লীগের সময় এই ধরনের কর্মকাণ্ড হতো অনেক সময়। এই কি জাতীয় পতাকা অবমাননা, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের অবমাননা, কি রাষ্ট্রীয় অবমাননা, এইসব নানান কথা বলে মানুষজন 54 ধারায় নানানভাবে জেলে চলে যেত। আজকে এই যে চিন্ময় প্রভু একটা কমিউনিটির, তার ধর্মীয় আধ্যাত্মিক নেতা, তাকে আজকে মাসের পর মাস এটিকে আদালতে প্রমাণ করে তার স্থায়ী কোনো সাজার কোনো
ব্যবস্থা হবে এরকম কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন? তাকে একটার পর একটা ঘটনা তিনি আটকাই আছেন, এবং এটার যে রিপারকেশান এটা কেন সরকার বুঝতে পারছে না আমি নিজে ঠিক বুঝি না। মানে এই চিন্ময় প্রভু কি এতই প্রভাব দেশে জেলের বাইরে থাকলে এই বাংলাদেশে একটা সরকার পেয়ে বা তার ধর্মীয় যে চেতনা, এই চেতনা দিয়ে একটা মুসলিম প্রধান দেশে সে গিলে ফেলবে? ইজ ইট পসিবল? তাহলে কেন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো সরকার টলারেট করতে রাজি না আমার ঠিক মাথায় ধরে না। 71 ছিল, দয়া করে জানাবেন। সরি দাদা, আমি আপনার এই কমেন্টটা আকার আমি এটা বুঝতে পারছি না। ভব কি 71 ছিল মানে বুঝি নাই। স্যার আমার কমেন্টটি পড়বেন প্লিজ। মাতৃভূমির কথা আমি হারিয়ে ফেলেছি, কাইন্ডলি একটু আবার কমেন্টটা যদি করেন। ব্রিগেডিয়ার সাকাত স্যার একজন ব্যক্তিগতভাবে ভালো মানুষ, আমি জানি উনি একজন পজিটিভ মানুষ। আমরা তার প্রচুর ইন্টারভিউ করেছি টেলিভিশনে কাজ করার সময়। সামনে কঠিন সময় আসছে, ভয় পাওয়ার কিছু নেই। আমি সব সময় বলছি বাংলাদেশের মানুষ ভিন্ন স্রোতের ভিন্ন ধাতুতে গড়া, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। খারাপ দিন আসছে, এটা মানিয়ে নিতে হবে, খারাপ দিন মোকাবেলা করতে হবে, সেটার বাইরে আর কিছু নয়। সঠিক তদন্তের মাধ্যমে জুলাই সন্ত্রাসীদের বিচার চাই, জুলাই ব্যবসায়ীদের ফলে সকল অন্যায়, প্রকৃতি কোনো অন্যায়কে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয় না। প্রকৃতিরই একটা আলাদা নিয়ম, আলাদা আইন আছে, সেই আইনে এইসব অন্যায় অপরাধ নিশ্চয়ই কোনো না কোনোভাবে সামনে আসবে। বিএনপি গণতন্ত্রের গান গায়, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কীভাবে গণতান্ত্রিক? বিএনপির যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন চায় না, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে বলতে পারি। আমরা বুঝি, কিন্তু সার্কামস্ট্যান্সেস, পারিপার্শ্বিকতা এমন জটিল, সেখানেও কিছু লোক আছে বিভিন্ন ভাবধারা, তাদের মধ্যে বিভক্তি আছে। তিস্তা নিয়ে আপনার মতামত কি স্যার? আমি নিশ্চয়ই তিস্তা নিয়ে পরবর্তীতে আপনার তাদের সঙ্গে একটা আলাদা আলোচনায় বসার চেষ্টা করব। পুলিশ হত্যার বিচার চাই, হবে একদিন। আজকে এই মধ্যরাতে আপনাদের সময় নষ্ট করার জন্য অনেক দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনের প্রত্যাশায় আগামীকাল উচ্চ আদালতের দিকে সবাই তাকিয়ে আছে। তত্ত্বাবধায়ক সরকারের রায় কি আসে সেটার উপরে নিশ্চয়ই একটা না একটা কিছু অনুমান করা যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।